তাহলে আজকের যে টপিকটা করাবো সেইটা একটু আগে বুঝে নে। পিছনে কথা বলবে না কিন্তু এখন আর। মূলত টপিকটার নাম হচ্ছে, আচ্ছা এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, ট্যাক্স। এটাই তো আমাদের মূলত পার্ট। আর ট্যাক্স হচ্ছে আমরা ক ধরনের ট্যাক্স ইউজ করি বাস্তব বল। ট্যাক্সের টাইপ কটা? এক নম্বর হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। পিছনে আর কথা বলবি না কিন্তু, কাজের সময় কথা বলবি না। ডিরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স নর্মালি কিন্তু এগুলো ম্যানুয়ালি করতে হয়, যেটা তোমরা নিশ্চয়ই যারা কমার্স স্টুডেন্টস বোঝো। সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, টোটাল কমপ্লিট ট্যাক্সেশন বেরোয়। বাট আমরা যেটা কম্পিউটারাইজ কাজ করি সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে প্রচুর জিনিস আসে, যেমন নর্মাল জিএসটি আসে, ঠিক আছে, টিডিএস আসে, ঠিক আছে, টিসিএস আসে, সার্ভিস ট্যাক্স আসে, ইনকাম ট্যাক্স আসে। এগুলো কিন্তু সবই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সেশনের মধ্যেই পড়ে, ঠিক আছে। তা আজকের আমাদের মূলত যেটা আলোচনা সেটা হচ্ছে জিএসটি। তাহলে ইটস এ ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। নিশ্চয়ই ফুল ফর্ম কারো কিছু বলতে হবে না, তো বলে দিচ্ছি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এর আগে কি ছিল? এর আগে ছিল ভ্যাট, সেটাকে রিপ্লেস হয়ে জিএসটি ঢুকেছে, ঠিক আছে। ভ্যাটটা রিপ্লেস হয়ে ভ্যাটের জায়গাটায় ঢুকেছে জিএসটি, বাট কনসেপ্ট একই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমি বলছি টাইপ অফ জিএসটি, কী কী জিএসটি হয়। প্রথম হচ্ছে এসজিএসটি, খেয়াল করবে। নাম্বার 2 সিজিএসটি, নাম্বার 3 আইজিএসটি, জানা আছে তো এগুলো, ঠিক আছে। আর আরেকটা জিএসটি আছে, সেটার নাম হচ্ছে ইউডিজিএসটি। এবার জানতে হবে কখন কোন ট্যাক্সটা ইউজ করব, ঠিক আছে। এসজিএসটি এই ট্যাক্সটা ইউটিলাইজ হবে WITH উইদিন স্টেটের মধ্যে যদি কোনো ডিলিং হয় তাহলে এসজিএসটি সিজিএসটি দুটোই চার্জ হবে, ঠিক আছে। যদি আউট অফ স্টেট ডিলিং হয় তাহলে আইজিএসটি ডিলিং হবে, হয়েছে। এরপর দেখো ইউডিজিএসটি, এটা নর্মালি আমাদের ইউজ হয় না। কোথায় ইউজ করতে হয়? যদি তোমরা কোনো কোম্পানি বা কোনো এমন এক জায়গায় কাজ করছো যেটা কিনা কেন্দ্রশাসিত অঞ্চল, জিনিসটা বোঝাতে পারলাম, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল। কি সবাই ক্লিয়ার কি নাকি এটা কি বোঝা গেল না কথাটা? কেন্দ্রশাসিত অঞ্চল বুঝতে পারছো না? সেন্ট্রালে, সেই রাজ্যটা সেন্ট্রালই চালায়, ঠিক আছে একটা, হ্যাঁ। সেই সব জায়গার জন্য ইউডিজিএসটি ইউজ হবে। তার নর্মালি কিন্তু এইটা আমাদের ইউজ হচ্ছে না, তখন তার কোনো ডাউট নেই তো। এবার জিএসটি স্ল্যাব, এটা কিন্তু তোমাদের নেট থেকে নামিয়ে নিতে হবে। জিএসটি স্ল্যাব মোটামুটি 4 ধরনের আছে, মোটামুটি কিন্তু আমি বলছি 1 to 4 টাইপ জিএসটি স্ল্যাব আছে, ঠিক আছে। এটা কিন্তু নেট থেকে তোমাদের নামিয়ে নিতে হবে, ঠিক আছে। টাইপ অফ প্রোডাক্ট অনুযায়ী জিএসটি স্ল্যাব ভাগ করা আছে, সবাই ক্লিয়ার কি কীরকমভাবে? ধরো ইলেকট্রনিক্স প্রোডাক্ট এই রেট, ঠিক আছে, মেডিসিন জাতীয় দ্রব্যের জন্য এই রেট, এরকমভাবে ভাগ করা আছে। মোটামুটি 4 টাইপ স্ল্যাব তৈরি করা আছে, কিন্তু নেট থেকে নামিয়ে নিতে হবে। কি লজিক ক্লিয়ার তো? এটা কিন্তু গভর্নমেন্ট গ্যাজেট বেরোয়
ট্যাক্স গ্যাজেট, সেখানে কিন্তু ডিক্লারেশন দেওয়া লাগে, সেইটা অনুযায়ী তোমার কিন্তু কাজ করতে হবে। সবাই সেন্স ক্লিয়ার তো? তা মনে করলাম আমি কোনো একটা কোম্পানি, যে কোম্পানি কিনা ইলেকট্রনিক্স প্রোডাক্টে ডিলিং করে, তো ইলেকট্রনিক্স প্রোডাক্টে নর্মালি রেট হচ্ছে 18%, নর্মালি রেট হচ্ছে 18%, ঠিক আছে? ইলেকট্রনিক্স প্রোডাক্টে ডিলিং হচ্ছে 18%। যদি এটা এই পারচেজ বা সেল ট্রানজ্যাকশান উইদিন স্টেটে হয়, তাহলে কিন্তু 9% প্লাস 9%, আচ্ছা প্লাস দেখছি না, 9% ডিভিশন হয়ে যাবে স্টেট এবং সেন্ট্রাল। এটা কি বুঝতে পেরেছেন না পারলে? টোটাল 18%, তাহলে সেক্ষেত্রে স্টেট পাবে 9, সেন্ট্রাল পাবে 9। ওকে, যদি এটা আউট অফ স্টেট হয়, স্টেট, এটা তখন চলে যাবে আইজিএসটির ঘরে। নাকি কনসেপ্ট ক্লিয়ার হয়? তখন স্টেট 18% চলে যাবে আইজিএসটির ঘরে, মানে সেন্ট্রাল টোটালি অকুপাই করবে। ঠিক আছে? আর কোনো ডাউট নেই তো? ঠিক আছে, আচ্ছা এইবার আসি ট্যালিতে কী আবার, এটা নর্মাল কনসেপ্ট বলছি, ট্যালিতে কী আমি ইউটিলাইজ করবো সেটা আমি বলে নিই। ঠিক আছে, এবার আমরা এর পরবর্তীকালে পারচেস বিল, সেল বিল পরপর তো চলবে। হ্যাঁ, এরপর তো জিএসটি পের জায়গায় আসতে হবে, কীভাবে জিএসটি পে করবো। নর্মালি এখানে 3 ধরনের ফাইল ইউটিলাইজ হয়, মানে যেটা ই রিটার্ন বলা হয়, 3 ধরনের ফাইল ইউটিলাইজ হয়। একটা হচ্ছে জিএসটিআর 1, বোঝার চেষ্টা করবে। নাম্বার 2 যেটা নর্মাল, সেগুলো লাগছে, কিন্তু এর সত্ত্বেও প্রায় 10 রকম ফাইল হয়, তো আমি মোটা যেটা মিনিমাম লাগে সেইগুলো বলছি। জিএসটিআর 2, নাম্বার 3 জিএসটিআর 3বি, এই 3টে ফাইল আমার ইউটিলাইজ করতে হয়। ঠিক আছে, কোন ফাইলে কোন ট্রানজ্যাকশান হিট করে, হোয়াট টাইপ অফ ট্রানজ্যাকশান। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, জিএসটির কাজ মূলত ইউটিলাইজ করানো হয় 4টে মোডে: পারচেজ মোড, সেলস মোড, পারচেজ রিটার্ন, সেল রিটার্ন। বাকি কোনো মোডেই কিন্তু জিএসটির কাজ হয় না, শুধু জার্নাল মোডটা মাঝে মধ্যে ইউজ হয় জিএসটি যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, হয়তো ওভার পে হয়ে গেছে বা এরকম কিছু হয়ে গেলে তখন মাঝে মধ্যে জার্নাল মোডটা ইউটিলাইজ করতে হয়, বাকি আদারভাবে কিন্তু হয় না। তা মূলত এই 4টে মোডেই ইউটিলাইজ হবে। জিএসটিআর 1-এ রিফ্লেক্ট হবে অল সেল ট্রানজ্যাকশান। কি বললাম? জিএসটিআর 1-এ রিফ্লেক্ট হবে অল সেল ট্রানজ্যাকশান, আর জিএসটিআর 2-তে রিফ্লেক্ট হবে অল পারচেজ ট্রানজ্যাকশান। কি বললাম বুঝতে পারছো? অল সেল ট্রানজ্যাকশান রিফ্লেক্ট হবে জিএসটিআর 1-এ, জিএসটিআর 2-তে অল পারচেজ ট্রানজ্যাকশান রিফ্লেক্ট হচ্ছে। জিএসটিআর 3বিতে কম্বাইন হবে। ঠিক আছে, কম্বাইন হচ্ছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলে? কম্বাইন হচ্ছে মানে সেল এবং পারচেজ বোথ এখানে রিফ্লেক্ট হচ্ছে। তা সুতরাং এই জায়গা থেকে তুমি নিশ্চয়ই বার করে নিতে পারছো জিএসটি পে কত। কি হবে না? জিএসটি পে কত। এবার জিএসটি পেটা কীভাবে ইউটিলাইজ হবে? কখনো জিএসটি পে হতে পারে, আবার কখনো আবার জিএসটি রিফাউন্ডেবল হতে পারে, তাই তো? তা সেটা কোন ক্ষেত্রে হবে জিএসটি পে? জিএসটি পে নিশ্চয়ই সেল মাইনাস পারচেস। এটা কি বুঝতে পেরেছিস নাকি? সেল মানে তুমি বাইরে থেকে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন করছো, আর পারচেস মানে তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছো। তোমার কাছে যেটা এক্সট্রা টাকা থাকবে সেটা নিশ্চয়ই জিএসটি পে হবে। তা সুতরাং জিএসটি টাকা কেউ কিন্তু ঘর থেকে দেয় না, মানে কোনো বিজনেসম্যান ঘর থেকে দেয় না। ঠিক আছে, তাদের কাছে যেটা এক্সট্রা থাকছে সেটা দিচ্ছে। আর জিএসটি রিফাউন্ডেবল কখন হবে? নিশ্চয়ই রিভার্স যদি হয়, তুমি পারচেস বেশি হয়েছে, সেল কম হয়েছে কোনো একটা মাসে, তাহলে তখন জিএসটি রিফাউন্ডেবল হবে। তবে কিন্তু খেয়াল রাখতে হবে, জিএসটি রিফাউন্ডেবল মানে তুমি হাতে ক্যাশ কোনোদিনই পাবে না, তোমার টোটালে অ্যাডিশন হয়ে থাকবে। ঠিক আছে, তা পরবর্তীকালে পেমেন্টের সময় ওটাকে মাইনাস করে দিতে পারবে। কি লজিক ক্লিয়ার তো নাকি? সবাই লজিক ক্লিয়ার? আচ্ছা এইবার নর্মালি আমাদের গভর্নমেন্টের মানে জিএসটির যে রুল,
নর্মালি রুল হচ্ছে প্রতি মাসে 10 তারিখে 10th মধ্যে ওই ফাইলটা আপলোড করে দিতে হয়, জিএসটিআর 1টা আপলোড করে দিতে হয়। কী বললাম বলছিস? গভর্নমেন্ট পোর্টালে, মানে সেটা কোন পোর্টালে? gst.gov.in, gst.gov.in। প্রত্যেকটা নিজস্ব আইডি পাসওয়ার্ড আছে, সেই আইডি পাসওয়ার্ডকে জিএসটিআর 1টাকে প্রতি মাসের 10 তারিখে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? জিএসটিআর 1 আপলোড করার পরে জিএসটিআর 2 নিয়ে গভর্নমেন্ট কিছু বলে না যে অমুক তারিখ পর্যন্ত করতে হবে, জিএসটিআর 2 নিয়ে কিছু বলবে না, ঠিক আছে? কিন্তু জিএসটিআর 3B নিয়ে একটা কথা বলে দেবে, সেটা মোটামুটিভাবে মাসের 20 তারিখ। কী বললাম? মাসের 20 তারিখে জিএসটিআর 3Bর কথাটা বলবে। কী বললাম বলছিস? আচ্ছা, এবার তোমরা ভালো করে ভেবে দেখো, তুমি তো এখানে, তাহলে এখানে জিএসটিআর 3B মানে জিএসটি পেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চেঞ্জ, কারণ জিএসটি পেটা না যদি বের করে তাহলে গভর্নমেন্ট টাকা পাচ্ছে না, সেই জন্য ওইটার উপর চাপ করতে হবে, ঠিক আছে? জিএসটিআর 2 কিন্তু আপলোড করতে হয় না, জিএসটিআর 1 আপলোড করলে বাকি কোনোটাই আপলোড করতে হবে না, সবই বেরিয়ে যাবে। কেন বেরোবে? লজিকটা কি বোঝা যাচ্ছে? না, তুমি গভর্নমেন্ট পোর্টালে তোমার সেল বিল আপলোড করলে, তাহলে তোমাকে কিন্তু পারচেজ বিল কত আপলোড করেছো, তোমার পেমেন্ট কত, সব ডিসপ্লে হবে। সেটা কীভাবে ডিসপ্লে হচ্ছে? বুঝতে পারি না কথাটা? সবাই বুঝতে পারছিস তো? ভালো করে বোঝো, লজিকটা হচ্ছে এটাই। সবাই তো অল ইন্ডিয়া, সবাই তো একটা নির্দিষ্ট জায়গায় ঢুকছে। কোথায় ঢুকছে? gst.gov.in, ঠিক তো? তা তুমি তোমার সেলটা আপলোড করেছো, সেটা নিশ্চয়ই কোনো একজন তো পারছে, সে তার সেলটা আপলোড করে দিলে তাহলে অটোমেটিক তো হয়ে গেল, নাকি লজিক ক্লিয়ার হলো? অটোমেটিক হয়ে গেল। হ্যাঁ, এইভাবে কিন্তু ওই জন্যই বলা হয় প্রতি মাসের 10 তারিখের মধ্যে জিএসটিআর 1টা আপলোড করতে হবে, নাকি লজিক ক্লিয়ার হলো? তখন যখনই জিএসটিআর 1টা আপলোড করলে তাহলে কিন্তু 2CB বেরিয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার তো? 2CB বেরিয়ে গেল। ওকে, আচ্ছা, এবার এটা 20 তারিখ পর্যন্ত রাখে, কারণটা কি? জিএসটিআর 1 যদি ঠিকঠাকভাবে আপলোড না হয় তুমি কিন্তু ইনপুট ক্রেডিট পাচ্ছ না, মানে অপরজন ইনপুট ক্রেডিট পাবে না, ঠিক আছে? কারণ প্লাস মাইনাস হবে তো, সেটা কিন্তু করতে পারবে না, সেই জন্য ওটা 20 তারিখ পর্যন্ত স্টে করায়, তারপর কিন্তু চাপটা শুরু করে। কি কনসেপ্ট ক্লিয়ার? এটা গেল নর্মাল প্রিন্সিপালটা বললাম, নর্মাল প্রিন্সিপাল, এটা কোনো ট্যালি বলে না, নর্মাল প্রিন্সিপাল হচ্ছে এটাই। এবার আসি আমরা ট্যালিতে কীভাবে ইউটিলাইজ করবো, এবার ট্যালির প্রসেস বলছি। ফার্স্ট অফ অল আমরা কি F11 প্রেস করছি, ঠিক আছে? লিখলাম enable GST, এটাকে বললাম ইয়েস, নাকি? enable GST ইয়েস। এটা যখনই ইয়েস করবে, enable GST যখনই ইয়েস করবে, মনে রাখবে সব দোকানি কি তোমাকে জিএসটি কাটতে পারবে না। কেন? মানে লজিকটা কেন কাটতে পারবে না? আমার কথাটা কি বুঝতে পারলে না? কথাটা কেন কাটতে পারবে না? না তো বলে দিই, কি জন্য কাটতে পারবে না? শোনো, যে জিএসটি কাটবে তুমি যদি সেটাই নিশ্চয়ই ইউটিলাইজ করো, বাস্তবে সেটাই ইউটিলাইজ করো। যে জিএসটি কাটবে তা তুমি নিশ্চয়ই তার কাছে কী ডিমান্ড করবে? জিএসটি বিল দাও, সেটা কেউ দেবে? তার যদি জিএসটি রেজিস্ট্রেশন না থাকে, সুতরাং জিএসটি বিল যে দেবে মিনিমাম ডিউটি কি? তার জিএসটি রেজিস্টার হতে হবে গভর্নমেন্ট পোর্টালে, এটা তো মিনিমাম কনসেপ্ট। জিএসটি রেজিস্টার হতে হবে, তা জিএসটি রেজিস্টার যতক্ষণ না হবে সেখানে জিএসটি বিল দিতে পারে না। আর জিএসটি বিল যদি না দেয় তাহলে কিন্তু ও টাকাটা কিন্তু আমার প্রফিট হয়ে গেল, তা তুমি ইনপুট ক্রেডিট পাচ্ছ না। এটা কি বুঝতে পেরেছো? তুমি কি ইনপুট ক্রেডিট পাচ্ছ না, কারণ সে তো গভর্নমেন্ট তার পোর্টালই নেই। ইনপুট ক্রেডিটটা পাবো করতে গেলে মানে ওই যে ট্যাক্সটা দিয়েছে ওটা কিন্তু বাতিল, ঠিক আছে? ওটা ওর পরেই ঢুকে গেল, নাকি কনসেপ্ট ক্লিয়ার হলো? ওটা ওর পকেটেই ঢুকে গেল। ওকে, তা সুতরাং যখন আমরা কোম্পানির জিএসটির কাজ করব তার কিন্তু মাস্ট বি কী থাকতে হবে?
জিএসটি নাম্বার থাকতেই হবে, মাস্ট জিএসটি নাম্বার থাকতে হবে। জিএসটি যদি নাম্বার না লাগে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। কি ঠিক আছে নাকি? কি সাধারণ কনসেপ্ট তো সেটাই, জিএসটি নাম্বার থাকতেই হবে। এবার জিএসটি নাম্বারে একটা প্রিন্সিপাল আছে, যেমন নর্মালি দেখবে তোমরা যা বিল পাও সেখানে কিন্তু প্রথমে লেখা থাকবে 19 বলতে কি বোঝায়? 19 হচ্ছে আর কিছু নয়, এটা হচ্ছে কোন স্টেট সেটা আইডেন্টিফাই করে, কোন স্টেট। যেমন ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে 19, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড হচ্ছে 19, ঠিক আছে? তামিলনাড়ুর স্টেট কোড 29। এরমভাবে এরমভাবে আমরা ধরে নিতে হয় যে এটা কোন স্টেটের, নাকি বুঝতে পারি না এটা কোন স্টেটের, নাকি কনসেপ্ট ক্লিয়ার ওটা। এরপরে 10টা ডিজিট থাকে, সেটা কিন্তু আর কিছু নয়, প্যান নাম্বার থাকে, ঠিক আছে? তারপরে 3টে ডিজিট হয়, সেটা কিন্তু পোর্টাল থেকে অটো জেনারেট হয়ে নাম্বারটা তৈরি হয়। এই হচ্ছে জিএসটি নাম্বারের রুল, বুঝতে পারলাম? ঠিক আছে। তাই যখন তুমি জিএসটি অ্যানাবেল ইয়েস করছো তখন কিন্তু তোমার কাছে জিএসটি নাম্বার চাইবে, তাহলে যে কোম্পানির কাজ করছো সেই কোম্পানির জিএসটি নাম্বারটা প্লেস করতে হবে। কোনো ডাউট নেই কারো এটা বুঝতে? ঠিক আছে, ব্যাস। তাহলে এটা কনফিগারেশন পার্ট কমপ্লিট। এবার আসছি আমরা পরবর্তী পার্ট, লেজার পার্ট নিয়ে আসছি। নাম্বার 1, পারচেস সেলস নিশ্চয়ই তোমরা বিলিং করেছো। তা আমরা এরমভাবে কাজ করব, পারচেস দুটো করব, সেল দুটো করব, লেজার এইভাবে বোঝানোর জন্য, যেটা উইদিন স্টেট, একটা আউট অফ স্টেট, এই দুটোকে আলাদাভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? তাই একটাকে লিখলাম লোকাল পারচেস, এটা কি, এটাকে আমি আইডেন্টিফাই করবো ফর উইদিন স্টেটের জন্য ইউজ করবো। বাট একটা পারচেসেও তুমি কাজ ছেড়ে নিতে পারো, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে অসুবিধা হতে পারে, ঠিক আছে? আর এটা করলাম 2 নম্বর, আউটসাইড পারচেস, ঠিক আছে? ব্যাপারটা যদি আউট অফ স্টেটে চলে যায়, ঠিক সেরকমভাবে 3 নম্বর পার্টে করলাম লোকাল সেল। 4 নম্বর পার্টে করলাম আউটসাইড সেল। কি ঠিক আছে? 4টে লেয়ার কেন করলাম বুঝতে পেরেছো না পাওয়ারে? ঠিক আছে। এরপর নর্মালি যা থাকবে দ্যাট ইজ সাইড হেডার্স, নাকি? তারপর কি থাকবে? সানডে ক্রেডিটর্স, এটা নর্মাল লেয়ার, ঠিক আছে? আর যদিও এতক্ষণ পর্যন্ত যা করেছি এগুলো নর্মালি লেয়ার করেছি, ঠিক আছে? এইবার ট্যাক্সের জন্য লেয়ারটা ঢুকবে, এসজিএসটি। আজের মনে করছি আমি উইদিন স্টেটে কাজ করছি, তাই দুটো ট্যাক্স আসছি, এসজিএসটি আর 8 নম্বরে আসছে সিজিএসটি। কি কোনো ডাউট? ঠিক আছে, ব্যাস, লেয়ার কমপ্লিট, কোনো অসুবিধা নেই তো? লেয়ারের পার্ট কমপ্লিট। এবার এখানে আমরা একটা প্রিন্সিপাল ইউজ করব, কারণ নর্মালি আমরা জানি জিএসটি যে রেটটা, সেটা ডিপেন্ড অন প্রোডাক্ট, যে ধরনের প্রোডাক্ট নেবে সেই ধরনের জিএসটি রেট হয়। সুতরাং জিএসটি রেটটা আমরা ডিফাইন করব প্রোডাক্টের উপরে, ঠিক আছে? তা এরপরে আমি লিখে দিলাম জিএসটি রেট, পরিষ্কার কথা বলছি, জিএসটি রেট ডিফাইন অন প্রোডাক্ট। কি বললাম? প্রোডাক্ট। জিএসটি রেটটা তুমি ডিফাইন করবে প্রোডাক্টে, অন্য কোথায় কিন্তু জিএসটি রেট ডিফাইন করবে না, কারণ বাস্তবে জিএসটি প্রোডাক্টের উপর ডিফাইন হয়। মানে কি, যেমন প্রোডাক্ট সেইভাবে তো জিএসটি হবে, ঠিক তো? একটা সুতরাং ওই জায়গাটাই আমরা জিএসটি ইউজ করবো। কি কনসেপ্ট ক্লিয়ার? তারপর নর্মালি পারচেস বিল হবে, নর্মালি সেল বিল হবে, কোনো হেজিটেশন নেই তো? ঠিক আছে। আচ্ছা, এই জিএসটি যখন কাজ করবে, সবাই নিশ্চয়ই টুকটাক বিভিন্ন জায়গাতে পারচেস করো, ঠিক আছে? যে জিএসটি বিল পাও, নিশ্চয়ই জিএসটি বিল পাও তো? তা ওই জিএসটি বিল একটা কাছে রাখি, কেন বলতো? কারণ জিএসটি নাম্বারটা দরকার আমার, জিনিসটা বুঝছিস তো একটা? কারণ এটা ভ্যালিড জিএসটি নাম্বার লিখতে হবে, ভ্যালিড জিএসটি নাম্বার না লিখলে কিন্তু সমস্যা তৈরি করবে। কি জিনিসটা সবাইকে বুঝতে পারছি? ভ্যালিড জিএসটি নাম্বার লিখতে হবে, নাহলে সমস্যা তৈরি করবে, ব্যাস। তার আমি একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি উইদিন স্টেটের একটা ট্রানজ্যাকশান করে দেখিয়ে দেবো, তারপর তোমরা
ল্যাবে ইউটিলাইজ করবে নিজের মতো এক্সাম্পল দিয়ে। কী বললাম বুঝছিস? এবং ল্যাবসিটও দেওয়া আছে। আমি আচ্ছা তোমাদের কোম্পানিতেই কাজ করছি রিগ্রেশন মোডে। আচ্ছা আগের দিন যে কোম্পানিটা করলাম সেই কোম্পানিতে ঢুকবো নাকি? যেটা ইউজার ম্যানেজমেন্টে করলাম ওখান থেকে কিছুই করেনি। ওটা কোনটা ছিল বলতো এর মধ্যে? 6-5 এটা না? পাসওয়ার্ড কি ছিল মনে আছে? কি ছিলাম বলতো? কে রে? এ অভি কে কি কি বলবে তুমি? জিওয়াইসিটিসি জিওয়াইসিটিসি ঢুকলো না তো। ওয়াইসিটিসি ইউজার নেমটা কি ছিল? জিওয়াইসিটিসি জিওয়াইসিটিসি ঢুকলো। আচ্ছা এইবার তাহলে এর কনফিগারেশনে ঢুকছি। F11 নাকি? এদিকে লক্ষ্য রাখো, এদিকে কিছু হাত দিলাম না, আমরা জিএসটিতে গেলাম নাকি? জিএসটিতে ইয়েস করলাম। লক্ষ্য রাখবে এদিকে পয়েন্টগুলো খেয়াল রেখো, কিন্তু প্রতিটি পয়েন্ট খেয়াল রাখবে। যেহেতু আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল নিয়েছি। এখানে দেখো রেজিস্ট্রেশন টাইপ, আমরা যখন জিএসটি রেজিস্ট্রেশন করি বিভিন্ন দুটো টাইপের রেজিস্ট্রেশন হয়, তিনটে টাইপ, একটা রেগুলার হয়, একটা কম্পোজিশন হয়, একটা এসিজেড হয়, ঠিক আছে? তো নর্মালি সবাই কিন্তু ম্যাক্সিমাম সব রেগুলারটাই করে। রেগুলার করলে কি ফায়দা, কম্পোজিশন করলে কি ফায়দা, সেই ফায়দাটা বোঝাচ্ছে। রেগুলার করলে অ্যাজ ইউজুয়াল ইনপুট ক্রেডিট তুমি পাচ্ছ, ইনপুট ক্রেডিট পাচ্ছ নাকি এটা বুঝতে পারলেন? ইনপুট ক্রেডিট বুঝতে পারছিস তো? যে পারচেস করেছো, যে ট্যাক্সটা দিয়েছো সেটা তুমি মাইনাস করে নিতে পারছো, এটাই ইনপুট ক্রেডিট অ্যাকচুয়ালি, সেটা তুমি মাইনাস করতে পারছো। কম্পোজিশন ডিলার যারা, তারা কিন্তু ইনপুট ক্রেডিট পাবে না। তাদের একটা টার্নওভার ভ্যালু সেট করে দেওয়া আছে, ইয়ারলি তোমার টার্নওভার হবে এতেও, এবং তোমাকে জিএসটি দিতে হবে এত। জিনিসটা বোঝাতে পারলাম? সেটা কিন্তু কম্পোজিশন ডিলারের ক্ষেত্রে। আর রেগুলার এসিজেড এটা নর্মালি আমাদের ক্ষেত্রে নয়, এটা পরিষ্কার লেখা আছে এসিজেড মানে স্পেশাল ইকোনমিক জোনে, সেটা বুঝতে পারছো? সেটা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেই হবে, নর্মালি ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে? তা এইবার যেটা আমাদের গল্প আছে, রেগুলার নেবো না কম্পোজিশন নেবো, কোনটা নেওয়া বেটার বলে মনে হয়? রেগুলারই নেবো। হ্যাঁ, এবার কম্পোজিশন সবাই রেগুলারটাই নেয়, কম্পোজিশন নর্মালি কেউ নেয় না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে কম্পোজিশন বেটার হয়। যেমন কোনো একটা এডুকেশন ফার্ম, ধরো আমাদের মতো সংস্থা, আমাদের মধ্যে কম্পোজিশন নেওয়া অনেকটাই প্রফিটেবল, কারণ আমাদের ক্ষেত্রে তখন একটা টার্নওভার ভ্যালু সেট করে দেওয়া থাকে, যাই করো যাই ইনকাম করো দেখার দরকার নেই, এত টাকা করে জিএসটি দিতে হবে, ঠিক আছে? এবার বলতে কী হলো, আমার লাভটা কী হলো? আমার লাভটা এটাই, আমি ইনপুট ক্রেডিট কখন পাবো? যদি সেল করি তবে তো ইনপুট ক্রেডিট পাবো, সেল না করলে তো ইনপুট ক্রেডিট পাবো না। তা আমি আজকের কম্পিউটার কিনছি, কালকের কিবোর্ড কিনছি, কালকের মাউস কিনছি, এর ইনপুট ক্রেডিট আমি আশা করবো নাকি? এটাকে আমি সেল করবো নাকি? সেই ক্ষেত্রে কম্পোজিশন নিলে বেটার নাকি, বুঝতে পারলেন? তা সত্ত্বেও কেউ যায় না, সবই রেগুলার লাগে। অ্যাক্সেস আদার টেরিটরি, ওটা যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয়, যদি ওয়েস্ট বেঙ্গল মনে করো কেন্দ্রশাসিত, তাহলে এটা ইয়েস করবে, তখন কিন্তু ওটা এসজিএসটি জায়গা ওটাকে ইউডিএসটি চলে যাবে, ঠিক আছে? তাহলে নো। এইবার কিন্তু দিতে হবে যে কোম্পানির কাজ করছো সেই কোম্পানির একটা জিএসটি নাম্বার এবং লিগাল জিএসটি নাম্বার, ঠিক আছে? একটা তা সেটা নিশ্চয়ই তোমরা বিল থেকে বের করে নেবে। কি বললাম বুঝেছো? তোমাদের কাছে কোনো বিল নেই? তোমাদের কাছে কোনো বিল নেই? এবার যদি সঠিক জিএসটি নাম্বার না দাও তাহলে সমস্যাটা কি হবে? ওই যে রিপোর্টটা দেখি না, রিপোর্টে গিয়ে সমস্যা করে, রিপোর্টটা সমস্যা করবে। আচ্ছা ধরো আমার একটা জিএসটি নাম্বার লিখছি, লিখলাম 19 BR JPS 3816H1ZD। ভুল হলে কিন্তু ব্লক করবে, ঠিক আছে? ভুল হলে ব্লক করবে, ওকে? দেখে নাও জিএসটিআর 1 আপলোডিংয়ের কথা বলছি, জিএসটিআর 1 আপলোডিং বেশি মান্থলি না মান্থলি, লক্ষ্য রাখো, ঠিক আছে? দেখো কোনো পয়েন্ট এখানে অসুবিধা আছে কি? দেখবে কোনো পয়েন্ট কেন অসুবিধা আছে? আচ্ছা
আছে। ইউজার নেম টেম ব্যাপারটা বুঝে নাও। এই তুই কি করছিস? ইউজার নেম এটা কিন্তু ট্যালি প্রাইমে রিসেন্ট ভার্সানে এটা একটা প্লাস পয়েন্ট তুলেছে, জিএসটি ইউজার নেম। এই যে বললাম প্রতি মাসের 10 তারিখে গিয়ে আমার আপলোড করতে হবে, তো প্রাইমে জিএসটির যে ইউজার নাম্বার, বুঝতে পারি না, জিএসটি পোর্টালে ঢোকার জন্য তোমার তো একটা নিজস্ব ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, তো সেটা এখানে প্লেস করো। সেইটা প্লেস করলে যখনই এটা সেভ করবে অটোমেটিক কিন্তু গভর্নমেন্ট পোর্টাল আপলোড হবে, তার তোমাকে কিন্তু সেকেন্ড টাইম আর জোর করে গিয়ে আপলোড করতে হবে না। জিনিসটা বুঝছো? এটা একদিকে সাধারণ কমন সেন্স হয়তো ভাবছো ভালো জিনিস, কিন্তু একদমই ভালো জিনিস না, বাজে জিনিস। সেটা কি বুঝতে পারছো? অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যাবে, তা সেটাও গভর্নমেন্ট পোর্টালে ঢুকে যাবে। ওটা তো ছেলে খেলার জায়গা না, ওখানে ভুলভাল জিনিস আপলোড হয়ে গেলে তোমার কৈফিয়ত দিতে হবে। সুতরাং এটাকে না ইউজ করাই বেটার। ইনভয়েসিং বলতে কি বোঝায়? যেটা কি মার্কেট মানে অনলাইন কেনা বেচার গল্প, সেক্ষেত্রে এটা ঠিক আছে। দেখো ইউএ বিল রাখতে পারো। ইউএ বিল মায়েরা কি বলতো? ট্রান্সপোর্ট বিল সেটা নর্মালি আমাকে আটকাবে যদি ইউএ বিল ইয়েস করো। নর্মালি আমাকে আটকাবে কোথায়? যদি আউট অফ স্টেটে ডিলিং করো আটকাবে, গাড়ি আটকে দেবে বর্ডারে। নিতে বুঝেছো? তখন কিন্তু ইউএ বিল সাবমিট করতে হবে, ঠিক আছে? কারণ তোমার পোর্টাল থেকে ও কাজ করবে না, ওরা ওদের পোর্টালে দেখে নেবে ওই নাম্বারের, গাড়ির নাম্বারে প্রোডাক্টটা সত্যিকার ডিলিং হয়েছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে ইউএ বিল। কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? বাকি কিছু কাজ করছি না, সেভ করলাম, হয়েছে? এবারে আসি আমি লেয়ার পার্টে। আমি শুধুমাত্র লোকালটা করব, লোকালটাই দেখাচ্ছি। হ্যাঁ, তা লিখলাম LOCAL লোকাল পারচেস। এদিকে কি হয়েছে? লোকাল পারচেস আন্ডার পারচেস অ্যাকাউন্ট, খুব মাইনরলি খেয়াল করবে। ইনভেন্টরি ভ্যালু এফেক্টেড লক্ষ্য রাখো। এখানে যা আছে শুধু অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবে, কিছু কন্ডিশন এখানে অ্যাপ্লাই করবে না, জাস্ট এটাকে গুডস, কারণ গুডসের জন্য কাজ করছি। ব্যাস হয়েছে, হলো পারচেস করলাম। এবার করলাম LOCAL লোকাল SALE লোকাল সেল, এটা হচ্ছে আন্ডার সেলস অ্যাকাউন্ট। লক্ষ্য রাখো কিছু করতে হবে না, এটাকে করলাম গুডস। কি হলো? এরপরে আসবে সাইন ডেটর্স, তাই তো? তা মনে করলাম SD সাইন ডেটর্স, তা লিখলাম সানডি ডেটর্স, মানে কি আমরা সেল করছি, ঠিক আছে? লক্ষ্য রাখবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এবার তাকে যখন সেল করতে যাব তার যদি জিএসটি নাম্বার থাকে তাহলে ধরবো রেগুলার, যদি জিএসটি নাম্বার না থাকে তাহলে সে কনজিউমার আনরেজিস্টার্ড হবে, ঠিক আছে? জিনিসটা কী বলতে পারলাম, ঠিক আছে? যদি তার জিএসটি নাম্বার থাকে তাহলে কিন্তু এই রেগুলার মারলে কারসার জিএসটি নাম্বারে আটকে দিয়েছে, এখানে সঠিক জিএসটি নাম্বার ফেলতে হবে। কি বললাম বুঝেছিস তো? একটা সঠিক জিএসটি নাম্বার ফেলতে হবে। তো আমি একটা সঠিক জিএসটি নাম্বার ফেলছি, আর যদি কনজিউমার করে দাও জিএসটি নাম্বার চাইবে না, ঠিক আছে? আমি একটা সঠিক জিএসটি নাম্বার ফেলছি, তাহলে লিখলাম 19 BAYPB 1988 F1Z5 ছেড়ে দিয়েছে, ঠিক আছে? ঠিক জিএসটি নাম্বার ছেড়ে দিয়েছে। এবার ধরো সানডে ক্রেডিটর্স, হ্যাঁ, তাহলে আমরা লিখলাম এসি। এবার এরটা আমি কি আর দেবো? এবার আমি আসতে নেই আমার কাছে, একটা বিলিতে দুটো থাকবে, ঠিক আছে? সানডে ক্রেডিটর্স, এটা তারা কনজিউমার করতে পারো না, তো সাপ্লায়ার তো এই জিএসটি নাম্বার দিতেই হবে। কারো কাছে জিএসটি নাম্বার নেই, আর এটা রং জিএসটি নাম্বার দিয়ে দিচ্ছি, একটা ভুলবার জিএসটি নাম্বার, আটকে দেবে কিন্তু আমার, আটকে দেবে, ওই এরর দেবে ইনভ্যালিড জিএসটি নাম্বার বলে দিল, ঠিক আছে? এবারটা কি হলো? কমপ্লিট। এবার আসি আমরা SGST আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, খেয়াল রাখবে কিন্তু জিএসটি SGST কোনো অসুবিধা নেই,
এরপর আসছি সিজিএসটি ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি, সিজিএসটি, ব্যাস কমপ্লিট, কাজ শেষ, লেয়ারের কাজ শেষ। প্রথম আসবো আমরা ইউনিটসে আসবো, ধর লিখলাম পিসিএস, লিখলাম পিআইসিএস। এবার কোনটার মধ্যে ধরছো, পুরো স্ল্যাব আছে, স্ল্যাবের মধ্যে ঢুকিয়ে দিও, বুঝছি? এটা আগে ছিল না, এখন এলো, ব্যাস। এরপর আসছি স্টক আইটেম। মনে করলাম আমাদের কোম্পানি অনলি ইউপিএস বিক্রি করে, ঠিক আছে? শুধুমাত্র এখানে ইউপিএসটা ট্যাগ করলে, বাকি কিছু করছো না। এইবার এখানে কিন্তু কাজ করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের এইচএসএন নাম্বার থাকবে, সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। ওই যে ট্যাক্স ল্যাব বললাম, ওই ট্যাক্স ল্যাবে এইচএসএন নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? ধরো আমি লিখলাম ইলেকট্রনিক, ELECTRONIC, ইলেকট্রনিক। স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল 18%, 9 ডিভিশন হয়ে গেল কি, ঠিক আছে? অসুবিধা নেই। এবার এই প্রোডাক্টটা ধরো আমরা পারচেস করবো, সেল করবো উইথ ট্যাক্স, এই তো ব্যাপার। লক্ষ্য রাখো, সেটাই আমরা করছি। ভাউচারে গেলাম, তাহলে আসছি আমরা, প্রথম আসছি পারচেস করলাম, পার্টির নাম হচ্ছে এসসি, সান্ডিকেটস কি, ঠিক আছে? সান্ডিকেটস। তাহলে আমরা করছি লোকাল পারচেস, দেখি লোকাল পারচেস করছি ইউপিএস। লক্ষ্য রাখবে, পারচেস করলে ইউপিএস ধরো 15 পিস পারচেস করছি, হ্যাঁ, 4050, তাহলে 60,750। এবার চার্জ করবে জিএসটি, তাহলে এসজিএসটি চার্জ হলো, অটোমেটিক কাটবে, ট্যাক্স কিন্তু অটোমেটিক কাটবে, নিজের হাতে কিছু হবে না। সিজিএসটি কেটেছে। তাহলে এবার যদি তুমি তোমার রিপোর্টে দেখো, এটা কিন্তু ট্যাক্স রিফাউন্ডেবল, তোমার রিফান্ডেবল না, এটা তুমি কমনকে ট্যাক্স দিয়ে আসছো। তো এবার তুমি তোমার ব্যালেন্স শিটে একটু দেখে নিতে পারো, তুমি গিয়ে দেখে নিতে পারো, মাইনাসে আসবে, দেখতে পাচ্ছ মাইনাসে আসছে। এবার যখন তুমি সেল করবে, ওটা প্লাস মাইনাস হবে কি, ঠিক আছে? লক্ষ্য রাখো। এবার আমি ভাউচারে গেলাম, সেল করলাম, মানে এফএইটে সেল করলাম, তাহলে লিখলাম এসডি, সানি ডেটর্স। আমি আজকে জিস্ট করে যে ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা করছি লোকাল সেল, তাহলে আমরা নিশ্চয়ই ইউপিএস সেল করব। মনে করলাম আমরা 12 পিস সেল করছি, হ্যাঁ, 8,000 টাকা করে, ঠিক আছে? তাহলে এই দাঁড়ালো, আমার এখানে ভুল বলেছি। আচ্ছা, এটা হচ্ছে ইনক্লুসিভ ট্যাক্স ছিল, এটাকে 0 করলাম, ঠিক আছে? এখানে 8,000 লিখলাম, তাহলে 96,000 টাকা, ঠিক আছে? এবারে এসজিএসটি, এবার আসছি সিজিএসটি, কারণ ইনক্লুসিভে বললে তো অরিজিনাল রেট কমে গেল, নাকি বুঝলে না? যদি ইনক্লুসিভ 8,000 লিখি, তাহলে অরিজিনাল রেট তো 8,000 নয়, তো জিএসটি তোমার পাওয়ার যাবে তখন, ঠিক আছে? কি বুঝতে পারছো একটা? এবার আমরা এটা সেভ করলাম, লক্ষ্য রাখো। তাহলে এই মুহূর্তে আমাকে জিএসটি পে কত দাঁড়াচ্ছে, নিশ্চয়ই তুমি এখান থেকে এবারে ব্যালেন্স শিটে দেখে নিতে পারো, এটা তোমার পার্সোনাল রিপোর্ট। জিএসটি পে দাঁড়াচ্ছে 6,345 টাকা, তোমার পে হয়ে গেছে। তখন দেখছিল মাইনাস, তুমি পেতে, এবার তোমার দিতে হবে, ঠিক আছে? এটা এবার তোমার পার্সোনাল খাতা, এটা কিন্তু গভর্নমেন্ট খাতা এটা নয়। গভর্নমেন্ট খাতা প্রতি মাসের 10 তারিখে জিএসটির 1 আপলোড করতে হবে। সেই রিপোর্টটা তোমাদের কী হবে না হবে সেটা দেখে দিচ্ছি। ডিসপ্লে মোর রিপোর্টসে যাবে, কারণ গভর্নমেন্ট হলে আপলোড করতে হবে, তো এটা কি আপলোড করবে, তার জন্য চলে যাবে সাইডিও রিপোর্টসে, জিএসটি রিপোর্টসে। দেখতে পাচ্ছ জিএসটিআর 1, এটা যদি সঠিক জিএসটি নাম্বার দিয়েছি বলে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, কিন্তু সুন্দরভাবে আমাদের চলে আসছে, দেখতে পাচ্ছ? এই টাকাটা কিন্তু সেল বিল। বলো, কিছু বললে বলো। টোটাল ট্যাক্স এখন 17,280 টাকা দিতে হবে, ঠিক আছে? মানে তারপরে পারচেস থেকে মাইনাস হবে। এবার এখান থেকে ফাইলটা নামাতে হবে, তবে কিন্তু বিভিন্ন ফরম্যাটে ফাইল নামানো যায়, এখানে যাচ্ছ এক্সপোর্ট, ঠিক আছে? জিএসটি রিটার্নস, জিনিসটা বুঝেছো? জিএসটি রিটার্নস, এক্সপোর্ট অফলাইন, ঠিক আছে? একটুখানি খেয়াল রাখবে, নর্মালি জ্যাসন ফরম্যাটের ফাইল কিন্তু আপলোড হয়, সবাই ওটা বুঝতে পারছো?
যেমন জ্যাসন ফরম্যাটে যেমন পিডিএফ ফরম্যাট, হ্যাঁ, যে বিভিন্ন ফরম্যাট হয়, তা সেই ফরম্যাটে ফাইলগুলো আপলোড হয়, ঠিক আছে। জ্যাসন ফরম্যাটে ফাইলটা আপলোড মানে ফাইলটা যদি তৈরি করা হয়, ওই ফাইলটা কেউ যদি ডবল ক্লিক করে ওপেন করে, কিছু কোডিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে, কিছু এমনি নর্মালি কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু যদি এক্সেল ফাইল যদি নামিয়ে নেওয়া হয়, সবাই দেখতে পাবে। তা যদিও এখন আমি জ্যাসন নামাচ্ছি না, এক্সেল ফাইলেই নামাচ্ছি, তাহলে এখান থেকে ফাইল ফরম্যাট চেঞ্জ করে এক্সেল ফরম্যাট করে দিলাম, ঠিক আছে। এক্সেল ফরম্যাটেই নামাচ্ছি, ঠিক আছে। এবার বললাম এক্সপোর্ট, তাহলে দেখবে ফাইলটা এক্সেলে খুলে যাবে, খুলবে না, ফাইলের লাইসেন্স আছে। কি বুঝতে পেরেছো এটা কি করতে দেবে না, এটা তো অ্যাকচুয়ালি ফাইনালাইজ গল্প তো ফাইনালাইজ হয়ে যাচ্ছে, এটা করতে দেবে না, ঠিক আছে। এবার ওই ফাইলটা নামিয়ে নিতে হবে, কিন্তু তাহলে আমাদের কিছু করার নেই, দেখা দেবো আমরা ইয়াটায়, তাহলে আমরা কি করি, কারেন্টটা করছি, ঠিক আছে। যে রিটার্নে যেতে পারবো না, এখান থেকে তোমার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমার ফাইলটা খুলে দেখিয়ে দিচ্ছি। কী বললাম বুঝছিস ব্যাপারটা, কিন্তু অরিজিনালি কিন্তু ওই জায়গা থেকে নামাতে হবে, সেটা তোমাদের কিন্তু আটকাবে না, তোমাদের কি আটকাবে, কিন্তু নিশ্চয়ই লাইসেন্স ভার্সন ছাড়া কাজ করবে না, ঠিক আছে। এখন তোমাকে অল্টারনেট ওয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, মানে অরিজিনাল লুকিংটা কেমন আসবে। এক্সেল ফাইলে চলে আসে, তোমার টোটাল হিস্ট্রি ফার্স্ট পেজে দেখাবে। এবার এখানে দেখো প্রচুর মোড এসছে, এখানে দেখো B2B হ্যাঁ B2B, এগুলো কি বোঝো, হ্যাঁ বোঝো তো, যারা অ্যাকাউন্টস ট্যাক্সের কাজ করেছো নিশ্চয়ই বুঝবে, হ্যাঁ বুঝছো। যদিও আমার ট্রানজ্যাকশানটা রিফ্লেক্ট হবে B2B-তে, ঠিক আছে, B2B-তে, তাই তো নাকি, B2B-তে হবে তো, হ্যাঁ B2B-তেই তো হবে, B2B-তেই আসবে, B2B-তে এসছে, হ্যাঁ এই এসছে তো, B2B-তে এসছে, দেখো কি ঠিক আছে, বুঝছো, এটা B2B-তেই এসছে। আচ্ছা আরেকটা একটু দেখো তো, এটা B2BA না, B2B, অনলি B2B, ওই আছে এইটা, ওটা টোটাল হিস্ট্রি দেখাবে, আর একটা সেপারেট ভাবে আর একটা টাইপ দেখাবে, তাহলে ওইটাই দেখাচ্ছে, হ্যাঁ, মানে প্রত্যেকটা সেপারেট ভাবে আসবে। B2BA, B2BCL তো হবে না, B2BCL তো হবে না, এগুলো মানে জানিস তো তোরা, এই B2CB, B2CS, হ্যাঁ কে জানিস না, তোরা জানিস না, তুই জানিস বলি তো বলে যাই, হ্যাঁ একটু বলে যা, এই তোর বিকমের কোন ইয়ার, BBA, বিকমের কি আছে, তুই বিকমের আছিস, সেকেন্ড ইয়ার, হ্যাঁ ট্যাক্সের কাজ হয়ে যেত। আচ্ছা ব্যাপারটা বলে দিই শোন, এই যে দেখতে পাচ্ছিস B2B, B2C, এই অনুযায়ী প্রত্যেকটা ট্যাব তৈরি হয়। B2B-তে আমার ট্রানজ্যাকশনটা রিফ্লেক্ট হয়েছে কোথায়, B2B-তে, সুতরাং তুমি B2B হেডেই পাবে, অন্য জায়গায় পাবে না, এটা কি মাথা ঢুকলো, সুতরাং তুমি B2B হেডেই পাবে, অন্য জায়গায় তোমার রিফ্লেক্ট হবে না। এর প্রশ্ন B2B কখন রিফ্লেক্ট হয়, B2B কখন রিফ্লেক্ট হয়, B2B মানে বিজনেস টু বিজনেস, B2B মানে বিজনেস টু বিজনেস, মানে দুজনের জিএসটি নাম্বার ঠিক থাকতে হবে, জিনিসটা বুঝতে পারলাম, তাহলে B2B তে রিফ্লেক্ট হবে। ঠিক ওরকম ভাবে B2C, বিজনেস টু কনজিউমার, ঠিক আছে, তখন ওই ট্যাবে রিফ্লেক্ট হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, মোটামুটি জিএসটি বুঝতে পেরেছিস। এইবার এটা তুমি তো এখান থেকে ফাইলটা আমি নামাতে পারলাম না, কিছু করার নেই, আমি নামাতেও পারবো না, ঠিক আছে, এটা অরিজিনাল ভার্সন নয়, নামানো যাবে না।
এবার এইটা করার পরে ওই জ্যাসন ফাইলটা জাস্ট সে ব্যক্তি তার গভর্নমেন্ট পোর্টালে আপলোড করলো, তখন থেকে অরিজিনালি পোর্টাল থেকে ডিসপ্লে হবে এত টাকা তোমার জিএসটি পে হচ্ছে, সেটা তুমি তোমার ব্যালেন্স শিট থেকে রেখে নিচ্ছ, হ্যাঁ সেই টাকা মিললো কি না, নাকি এই টাকাটা আসলো কি না, এটা কি বুঝতে পারছিস? তখন গভর্নমেন্ট পোর্টালে তুমি দেখছো এই টাকাটাই আসতে হবে, ঠিক তো? তা ওই টাকাটা দেখবে, এবার ওখানে পে যেটা হবে নিশ্চয়ই অনলাইন পে হবে, ওখানে পে যাওয়া হবে অনলাইন পে হবে, তাহলে ওই টাকাটা তুমি অনলাইন পে করে দিচ্ছ, অনলাইন পে করে দিচ্ছ, বাট তোমার খাতা কে সারবে? তোমার ব্যালেন্স শিট তো তোমার সারতে হবে, এটা কি মাথায় ঢুকলো? ব্যালেন্স শিটটা তোমাকে সারতে হবে, তো তোমাকে এখান থেকে দেখাচ্ছে ব্যালেন্স শিটে দেখাচ্ছে তুমি ইউ আর লায়াবল এত টাকা গভর্নমেন্টকে পে, কিন্তু অলরেডি পে করে দিচ্ছ, আর তোমার ওটা ওটা তুমি অনলাইন পে করে দিতে মুখ ব্যাংকের মাধ্যমে, আর তুমি এবারে কি করছো, এখানে তোমার একটা পেমেন্ট বিল পাস করবে, তাহলে ভাউচারে গেলি, F5 পেয়ে গেলি, পেমেন্ট মোডে গেলি, কি ঠিক আছে, পেমেন্ট মোডে মেরি, তারপরে এখানে কন্ট্রোল এতগুলো শর্টকাট, কন্ট্রোল এফ মনে হচ্ছে, হ্যাঁ কন্ট্রোল এফ অটোফিল করবে, কন্ট্রোল এফ অটোফিল করবে, ঠিক আছে, স্টার্ট পেমেন্ট করছিস, জিএসটি পেমেন্ট করছিস, লক্ষ্য লক্ষ্য রাখো, নর্মাল জিনিস ট্যাক্স পেমেন্ট করছো, কোনো অসুবিধা নেই তো, এবার ডেবিট হবে এসজিএসটি, কন্ট্রোল এফ বললাম, এসজিএসটি মারলি, এসজিএসটি কত দেখাচ্ছে দেখতেই পাচ্ছ 3,172 টাকা 50 পয়সা, তাহলে এইটাকে তো লিখছো 3,172 টাকা 50 পয়সা, ঠিক আছে, আবার ডেবিট করলাম সিজিএসটি, ডেবিট করলাম সিজিএসটি 3,172 টাকা 50 পয়সা, এবার কোন ব্যাংক থেকে তুমি পেমেন্ট করেছো, তাহলে এখানে আমি এখন তো আমার ব্যাংক ট্যাঙ্ক নেই আমার এখানে, ঠিক আছে, ব্যাংক ট্যাঙ্ক তো আমার এখানে নেই, কী বললাম বুঝছিস, তাহলে ক্যাশ দিয়ে হলো, এটা অঙ্ক শেষ হয়ে যাবে, এটা যখনই বিল পাস করাবো তার সঙ্গে সঙ্গে তোমার কী হবে, সঙ্গে সঙ্গে তোমার ব্যালেন্স শিটে যে ডিউস ছিল সেটা ফাঁকা হয়ে যাবে, তাহলে তোমার খাতার সাথে গভর্নমেন্টের খাতা ম্যাচ হয়ে গেল নাকি, তাহলে তোমার এখানে ডিউটিস আর নেই কিছু, ওটা অনলাইনে পে হয়ে গেল, আর এখানে তোমার খাতা সেভেন দিল, তা পে করার আগে দেখে নিতে হবে আমার সাথে ম্যাচ করেছে কিনা, ঠিক আছে, এবার এইগুলো তা মোটামুটি জিএসটির যে বেসিক কনসেপ্ট সেটা তোমাদের আশা করি ক্লিয়ারেন্স হয়ে গেছে।